আমরা দুইটা থিওরেম নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে রোজ থিওরেম আর একটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। তাহলে ফার্স্ট অফ অল রোজ থিওরেম যেটা দেওয়া আছে একটু খেয়াল করো কি বলা আছে যে ইফ এ রিয়েল ভ্যালুড ফাংশন fx, তার মানে হচ্ছে fx একটা ফাংশন অফ x, এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। তাহলে রিয়েল ভ্যালুড এটা দিয়ে কি মিন করে আসলে? একজন বলো তো রিয়েল ভ্যালুড ফাংশন এটা দিয়ে কি মিন করে? স্যার এখানে শুধু রিয়েল নাম্বার হবে? তার মানে হচ্ছে এই ফাংশনের যে রেজাল্টটা হবে এটা একটা রিয়েল মানে নাম্বার থাকবে, তাই না? এই ফাংশনের যে ভ্যালুটা হবে, তাই একটা ফাংশনের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু পাই, তাই না? ফাংশনকে যখন আমরা এভালুয়েট করি তখন একটা মান পাই ফাংশন। তাহলে ফাংশনের মানটা জি হবে, স্যার তাহলে ফাংশনের যে মান হবে রিয়েল ভ্যালু একটা রিয়েল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আচ্ছা, আমরা শুরু করছিলাম যে আজকে আমরা যেটা দেখবো রোজ থিওরেম নিয়ে কথা বলতেছিলাম। রোজ থিওরেম হচ্ছে সিম্পলি একটা মিন ভ্যালু থিওরেম। রোজ থিওরেমে বলা আছে যে যদি আমরা একটা ফাংশন নিয়ে কথা বলি, যে ফাংশনটা হবে একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তার মানে ফাংশনের যে মানটা হবে বা রেজাল্ট হবে এটা একটা রিয়েল নাম্বার হবে, মানে ইমাজিনারি কোনো নাম্বার না, এটা একটা রিয়েল নাম্বার হবে। যদি এরকম একটা ফাংশন হয় সেক্ষেত্রে দেখো 1 2 3 তে তিনটা কন্ডিশন বলা আছে। ফার্স্ট কন্ডিশন বলা আছে ইজ কন্টিনিউয়াস ইন এ বি। এখন এ বির পাশে দেখো আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে কি মিন করি কেউ বলো তো আমাকে? স্যার ইনক্লুড তার মানে স্যার মানে বেশি না কম হইব না স্যার? তাহলে আমরা বলতে পারি এটা এই যে ব্র্যাকেট, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস হবে এ বি এই ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে এটাকে আমরা যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে এটাকে আমরা বলি ক্লোজ ইন্টারভ্যাল, তাই না? জি স্যার। ইন্টারভ্যাল মানে হচ্ছে এ এবং বি ইনক্লুডেড। তাহলে আমরা যে ইন্টারভ্যালের কথা বলতেছি একটা ইন্টারভ্যাল যেটা হবে ক্লোজ ইন্টারভ্যাল এবং সেটার ভিতরে এ এবং বি এর মানটা ইনক্লুড থাকবে। তাহলে যদি এফ একটা ফাংশন হয় এবং এই ফাংশনটা যদি এ এবং বি এর ভিতরে আমাদের ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস থাকে, তাহলে কন্টিনিউয়াস থাকা মানে কি আসলে? একটা ফাংশন কন্টিনিউয়াস থাকার মানে কি বলতে পারো কেউ? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটা ফাংশনের চিন্তা করি এরকম, এটা একটা সাপোজ ফাংশনের গ্রাফ, তাই না? আমি যেটা ড্র করছি এখানে, জি স্যার। এর পাশে আরেকটা ফাংশনের গ্রাফ ড্র করতেছি, একটু খেয়াল করো। দেখো সেকেন্ড যেটা ড্র করছি আমি, এখানে দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ? জি স্যার। আর প্রথমটার ভিতরে কোনো ফাঁকা নাই, তাই তো? না জি স্যার। তাহলে আমি আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে বলি এ পয়েন্ট এবং এইটাকে বলি বি পয়েন্ট, সিমিলারলি এটার ক্ষেত্রে এরকম। তাহলে প্রথম গ্রাফে খেয়াল করো এ থেকে বি এর ভিতরে আমাদের গ্রাফ কোথাও কিন্তু কোনো হোল নাই বা কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে পুরোপুরি এ থেকে বি এর ভিতরে আমার গ্রাফটা হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু সেকেন্ডটা খেয়াল করো মাঝখানে একটা হোল আছে, তার মানে এই পার্টিকুলার পয়েন্ট যেটা হোল আছে এইখানে কিন্তু আমাদের ফাংশনের কোনো ভ্যালু নাই, জি স্যার। তাই না? অথবা যদি খেয়াল করে এরকম যে আমার ফাংশনটা এরকম যাচ্ছিল, যে আমার আবার কি করলো, এটা এখান থেকে যাওয়া শুরু করছে আবার। দেখো মাঝখানে কি হচ্ছে, একটা জাম্প আছে, যে আমার ফাংশনটা যাচ্ছিল এখানে এসে স্টপ হয়ে গেল, এরপর আবার একটা নির্দিষ্ট সময় পরে কি আবার এটা রান করা শুরু করলো। এইরকম সিচুয়েশন যদি হয়, এরকম একটা সিচুয়েশন অথবা এরকম সিচুয়েশন, তাহলে এই সিচুয়েশন নিচে এইটাকে আমরা বলবো হচ্ছে জাম্প, যে ফাংশনটা কি করছে, জাম্প করতেছে, এখান থেকে এসে এখানে জাম্প করছে, কারণ এই মাঝখানের এই জায়গাটুকু কোনো ভ্যালু নাই। আর এটা যদি আমরা চিন্তা করি যে এখানে একটা হোল আছে আসলে, তার মানে এই পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টে আমার ফাংশনের কোনো ভ্যালু নাই, তাহলে এইগুলোকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস, মানে হচ্ছে কন্টিনিউটি নাই আসলে, এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন না, যেহেতু মাঝখানে একটা হোল আছে অথবা ফাংশনটা জাম্প করছে। বোঝা যাচ্ছে কি?
জি স্যার। জি স্যার। তাহলে কোনো একটা ফাংশন যদি আমার যে ইন্টারভ্যাল বলা আছে এ বি, এই এ বি এর ভিতরে কোথাও কোনো হোল না থাকে অথবা কোথাও কোনো জাম না করে, তাহলে ওই ফাংশনটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস ফাংশন। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে একটা জি ফাংশন স্যার। আমরা কন্টিনিউয়াস তখনই বলবো যখন ওই ফাংশনের যে পয়েন্ট বা যে ইন্টারভ্যাল বলা থাকবে ওই ইন্টারভ্যালের ভিতরে সব বিন্দুতে, মানে প্রত্যেকটা বিন্দুতেই আমার ফাংশনের একটা ভ্যালু থাকবে। আমি যদি এই পার্টিকুলার বিন্দুর কথা বলি, এই বিন্দুতে আমার ফাংশনের একটা ভ্যালু আছে, এইখানে ফাংশনের একটা ভ্যালু আছে, এইখানে ফাংশনের একটা ভ্যালু আছে, এইখানে একটা ভ্যালু আছে, মানে প্রত্যেকটা পয়েন্টেই আমার ফাংশনের একটা করে ভ্যালু থাকবে। কিন্তু এই রেসপেক্টে খেয়াল করো, আমার এই পয়েন্টটা যদি আমরা এখানে বলি, এই পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমার ফাংশনের কোনো ভ্যালু নাই, যেহেতু এখানে আমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সিমিলারলি এই পার্টিকুলার পয়েন্টে আমার ফাংশনের কোনো ভ্যালু নাই, যেহেতু এখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে কি? জি স্যার। ওকে, স্যার। আমরা তাহলে কন্টিনিউয়াস ফাংশন বলতে বুঝলাম যে আমাদের যে ইন্টারভ্যাল বলা থাকবে ওই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টই আমাদের ফাংশন একটা করে ভ্যালু রাখবে বা হোল্ড করবে। তাহলে আমার ফাংশনটা যদি এরকম হয় যে আমার ফাংশনটা এ থেকে বি, মানে ইন্টারভ্যালের শুরু যেটা ছিল এ হচ্ছে আমার ইন্টারভ্যাল স্টার্ট, বি হচ্ছে ইন্টারভ্যাল শেষ, তাহলে এটা ক্লোজ ইন্টারভ্যাল বলা আছে। এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে যদি আমার ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তাহলে আমার ফাংশনটা কি হতে হবে, যে ইন্টারভ্যাল বলা থাকবে ওখানে যদি কন্টিনিউয়াস হয়, এটা ফার্স্ট গেল। সেকেন্ডটা খেয়াল করো কি বলা আছে, ইজ ডিফারেন্সিয়েবল ইন এ বি। সেকেন্ড পয়েন্টটা ইজ ডিফারেন্সিয়েবল ইন এ বি। দেখো এ বি কে এখানে কিন্তু আর থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা হয় না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। তাহলে ডিফারেন্স কি বলতো একজন? এখানে স্যার এ বি এর মানটা ইনক্লুড হবে না, তাহলে এ এটাকে বি এর মান ছাড়া যে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি ওপেন ইন্টারভ্যাল। তাহলে উপরেটা ছিল ক্লোজ জি স্যার। ইন্টারভ্যাল আর এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। তার মানে হচ্ছে আমার এ বি এর মাঝখানের অংশটুকু আমরা কনসিডার করব, কিন্তু এ এবং বি এই দুটাকে না। তাহলে আমাকে এ এবং বি এই দুটা হচ্ছে এক্সক্লুডেড, কিন্তু মাঝখানের অংশটুকু ইনক্লুডেড। তাহলে উপরেরটার ক্ষেত্রে ছিল এ বি সহ পুরাটা জি ইনক্লুড, স্যার। আর এটা শুধুমাত্র হচ্ছে এ এবং বি এর মাঝখানের অংশটুকু ইনক্লুডেড, এ এবং বি বাদ দিয়ে। তাহলে ইজ ডিফারেন্সিয়েবল ইন এ বি, ডিফারেন্সিয়েবল মানে কি? ডিফারেন্সিয়েবল দিয়ে কি বোঝাচ্ছি? তার মানে হচ্ছে এ এবং বি এর মাঝখানে প্রত্যেকটা পয়েন্ট এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। আমি যদি আবার একটা গ্রাফ ড্র করি, এখন দেখো এটা হচ্ছে এ, এই পয়েন্টটাকে আমরা বলছি এ, এটা হচ্ছে আমার বি। কেউ একটু বলো তো এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান কত? এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান কত, কেউ একজন বলো। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মানটা কত? স্যার 0। এই স্যার 0 স্যার। 0। আচ্ছা, জি স্যার। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা চিন্তা করি, আমরা বুঝলাম কি কোন একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, ওই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি জি স্যার। তাহলে স্লপ, তাই না? তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে যদি স্লপ বের করতে পারি এবং স্লপের মান যদি কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 1 থেকে বড়, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, তাহলে এটা হ্যাঁ। ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম কি যে যে এই যে পয়েন্টগুলো এগুলো কি এন্ড পয়েন্ট না, এ এবং বি? জি স্যার। তাহলে এই পয়েন্টে কিন্তু আমরা আসলে স্লপটাকে এভাবে ড্র করতে পারি চাইলে, কেউ চাইলে এরকম করে ড্র করতে পারে, কেউ চাইলে এরকম করে ড্র করতে পারে। জি স্যার। তাহলে এই শার্প কর্নার গুলো কি হচ্ছে, আসলে এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশনের মান আমরা পাবো না, কারণ এখানে তুমি ট্যানজেন্টটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ড্র করতে পারো। জি স্যার। তাহলে কর্নার যে পয়েন্টগুলো থাকে এই পয়েন্টগুলোতে কিন্তু আসলে আমরা ডিফারেন্সিয়েশনের মান বের করতে পারি না, কারণ এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন ইজ নট ডিফাইন্ড। কিন্তু আমাকে যদি বলা হয় যে এই পার্টিকুলার পয়েন্ট, আমি আরেকটা পয়েন্ট ড্র করতেছি এখানে, আমাকে যদি বলা হয় এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন কত, তাহলে কিন্তু একটা ডিফারেন্সিয়েশনের মানই হবে, কারণ ট্রানজেন্টটা একটাই ড্র করা যাবে এখানে।
জি স্যার। এটুকুই বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই যে এ জি এবং বি স্যার। দুইটা পয়েন্ট বলা আছে, এইগুলোকে আমরা বলতে পারি শার্প কর্নার বা এন্ড পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলোতে আসলে ডিফারেন্সিয়েশন করা পসিবল না। তাহলে সেই জন্য দেখো 2 নাম্বার বলা আছে ইজ ডিফারেন্সিয়েবল ইন জি এ। স্যার। তাহলে এ এবং বি এই দুইটা পয়েন্ট বাদ দিয়ে বাকি জায়গাটুকু যেটা আছে, তাহলে এ এবং বি ইনক্লুডেড না, এটা বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে আমাদের গ্রাফের, এই ক্ষেত্রে কি করা যাবে? ডিফারেন্সিয়েশন করা যাবে। তো এ এবং বি করা না গেলেও সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে বলা আছে ওপেন ইন্টারভ্যাল। এটা ক্লিয়ার কিনা একটু বলো। জি স্যার। তাহলে ডিফারেন্সিয়েবল করা যাবে কোথায়? এ এবং বি এর মাঝখানের যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েট করা যাবে, কিন্তু এ এবং বি টা ইনক্লুডেড না, এই জন্য বলা আছে ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ টু বি। তাহলে ফার্স্ট দুইটা পয়েন্ট ক্লিয়ার কিনা? যে আমার একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজ ইন্টারভ্যালে এ এবং বি এর মাঝখানে, এবং সেটা যদি ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল এ এবং বি তে। ওকে, এই দুইটা পয়েন্টের পরে থার্ড পয়েন্টটা খেয়াল করো, এফ এ ইকুয়াল এফ বি। এফ এ ইকুয়াল এফ বি দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা যদি ফাংশনে এ এর ভ্যালুটা পুট করি এবং বি এর ভ্যালুটা পুট করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি পাই যে এফ এর ভ্যালু এবং এফ বি এর ভ্যালু সেম। বোঝা যাচ্ছে কি? জি স্যার। আমরা ফাংশনের ভিতরে কি করব, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনের ভিতরে আমরা এ এর মান, তার মানে আমাদের এ বি তো বোঝাই গেল কোটা, যে আমাদের হচ্ছে যে এন পয়েন্ট যেটা যে দেওয়া আছে, তাই না? আমরা ফাংশনের ভিতরে এ এর ভ্যালুটা বসাবো এবং মান ক্যালকুলেট করব। একইভাবে ফাংশনের ভিতরে বি এর ভ্যালুটা বসাবো, মান ক্যালকুলেট করব, এবং যদি দেখি যে এফ এ এবং এফ বি এর মান সেম হয়, তাহলে আমাদের 3 নাম্বার কন্ডিশন ফুলফিল হবে। তাহলে আমাদের রোলস থিওরেমের জন্য আমাকে প্রথমে কি করতে হবে? 1 2 3 এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে। তাহলে আমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশন যদি 1 2 3 এর এই তিনটা পয়েন্টকে সে স্যাটিসফাই করে, দেন আমরা পরবর্তী কাজে আগাবো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? রোলস থিওরেম অনুসারে যে ফাংশনটা দেওয়া থাকবে আমাকে চেক করতে হবে ওই ফাংশনটা আসলে আমাদের ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে কিনা। তাহলে এই জন্যই বলা ছিল ইফ এই যে ভ্যালু রিয়েল ভ্যালুড ফাংশন, তার মানে আমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে এটা যদি একটা রিয়েল ভ্যালুড ফাংশন হয়, মানে এটা যদি একটা রিয়েল সলিউশন হয়, সেক্ষেত্রে আমাকে প্রথমে চেক করতে হবে আমার ফাংশনটাকে আসলে এ এবং বি এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস কিনা। সেকেন্ড আমাকে চেক করতে হবে এই যে ফাংশন দেওয়া আছে এটা কি আসলে এ এবং বি ওপেন ইন্টারভ্যালের ভিতরে ডিফারেন্সিয়েবল কিনা। এবং থার্ড আমাকে চেক করতে হবে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এই দুইটা ভ্যালু ইকুয়াল কিনা। ক্লিয়ার? স্যার একটু জি আবার। স্যার। আবার? জি স্যার। আচ্ছা, তাহলে রোলস থিওরেম হচ্ছে, স্যার। হ্যাঁ বলো। স্যার আবার একটু বলেন। আচ্ছা, তাহলে রোলস থিওরেম হচ্ছে একটা মিন ভ্যালু থিওরেম, মানে আমি এটার মিন ভ্যালু বা স্যার, গড় থার্ড মানটা বের পয়েন্ট। করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে। তাহলে রোলস থিওরেমে বলা আছে যে একটা ফাংশন যদি আমাকে দেওয়া থাকে এবং ফাংশন যদি 1 2 3 তে যে তিনটা কন্ডিশন বলা আছে আমার এখানে, এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে, দেন আমরা কথাগুলো বলা আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে 1 2 3 এই তিনটা পয়েন্ট কি স্যাটিসফাই করতে হবে। প্রথম পয়েন্টে কি বলা ছিল যে আমার ফাংশনটা হতে হবে এ এবং বি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস বলতে আমরা কি বোঝাচ্ছিলাম, যে আমার এ থেকে বি এর ভিতরে কোথাও কোনো জাম থাকবে না, কোথাও কোনো হোল থাকবে না, অথবা কোথাও কোনো ব্যারিয়ার থাকবে না, একেবারে স্মুথলি এ থেকে বি এর ভিতরে আমার গ্রাফটা থাকতে হবে। ওকে, এটা জি স্যার। জি স্যার। আমাকে এ এবং জি, বি এর স্যার। ভিতরে জাস্ট কন্টিনিউয়াস ইন এ বি মানে হচ্ছে এ এবং বি এর ভিতরে আমার গ্রাফটা কি হতে হবে, প্রত্যেকটা পয়েন্টই এটার ভ্যালু থাকতে হবে। কোনো পার্টিকুলার পয়েন্টে আমি এরকম না যে এখানে একটা হোল আছে অথবা এখানে একটা জাম্প আছে, তার মানে ওই পয়েন্টের ভ্যালু আমি জানি না, এরকম হলে হবে না। তার মানে প্রত্যেকটা পয়েন্টেরই ভ্যালু আমাকে জানতে হবে, ইনক্লুডেড এ এবং বি, যেহেতু এটা ক্লোজ ইন্টারভ্যাল বলা আছে। তাহলে এটা আমাকে প্রথমে স্যাটিসফাই করতে হবে যে আমার ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে এবং সেটা হতে হবে এ এবং বি এই ক্লোজ ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টের জন্য। সেকেন্ড আমাকে স্যাটিসফাই করতে হবে যে আমার ফাংশন যেটা দেওয়া ছিল এই ফাংশনটা এ এবং বি ওপেন ইন্টারভ্যালের ভিতরে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলা আছে ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে এ এবং বি এই দুইটা পয়েন্টকে বাদ দিয়ে, মানে অ্যাকচুয়ালি এ পয়েন্টটা এবং বি পয়েন্টটা এটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে আমার, এই বাকি অংশের প্রত্যেক
প্রত্যেকটা পয়েন্টে আমার ফাংশনটা কি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। তার মানে এইখানে অথবা এইখানে আমি যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশনের মান বের করতে চাই তাহলে সেটা করা যাবে, কিন্তু এই এ এবং বি এই দুইটা পয়েন্টে শুধু করা যাবে না, বাকি প্রত্যেকটা জায়গায় করা যাবে। এটাই ছিল 2 নাম্বার পয়েন্ট। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর থার্ড পয়েন্ট হচ্ছে আমার ফাংশনে যদি আমরা এ এর ভ্যালুটা বসাই, ফাংশনের ভিতরে যদি এ এর মানটা বসাই দেই, তাহলে কি আমার একটা মান আসবে না? আমার যে ফাংশন দেওয়া থাকে ওখানে যদি এটাকে বসাই দেই ফাংশনের ভিতরে, তাহলে আমি একটা ভ্যালু পাবো না এফ এ। সাপোজ এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 6, সাপোজ চিন্তা করো এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 6, তাহলে আমি যদি এফ এর জি ভিতরে স্যার। 2 এর মানটা বসাই তাহলে কি একটা রেজাল্ট পাওয়া যাবে? সিমিলারলি যদি আমরা এই ফাংশনের ভিতরে বি এর মানটা বসাই একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং আমরা যদি দেখি যে এই এফ এ এবং এফ বি এই দুইটা মান আসলে সমান, ওকে? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে রোলস থিওরেমকে ভেরিফাই করতে গেলে আমাকে প্রথমেই এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। দেন কি বলা আছে একটু খেয়াল করো, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার সি ইন দ্য ইন্টারভেল এ বি। তাহলে যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমাকে ওই যে ফাংশনটা দেওয়া ছিল ওই ফাংশনের ভিতরে অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার সি, তার মানে ওই ফাংশনের ভিতরে মিনিমাম একটা নাম্বার সি থাকবেই। তাহলে আমাকে যদি ফাংশন যেটা দেওয়া আছে ওখানে যদি এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে আমার ফাংশন 1 2 3, তাহলে ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনের ভিতরে মাস্ট একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্টটা সাপোজ সি ধরলাম আমরা, সেটা কোথায় থাকবে? এই যে এ ভি ইন্টারভেলের ভিতরে, যেখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ওই পার্টিকুলার পয়েন্টে, সি পয়েন্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ সি, দ্যাট ইজ এই যে বলা আছে দেখো এফ ড্যাশ সি ইকুয়াল 0। ওকে, তাহলে উপরে তিনটা পয়েন্টই যদি আমাকে স্যাটিসফাই করে তার মানে হচ্ছে আমি একটা গ্রাফ ড্র করতেছি এখানে। তাহলে একটু আমাকে বলো যে এটা কি এগুলো কি আমরা গ্রাফ থেকে পাবো নাকি একটা ফাংশন থেকে পাবো স্যার এটা? আমরা বুঝতেছি গ্রাফ থেকে, কিন্তু আমরা ফাংশন থেকে পাবো। আমি বোঝাচ্ছি জি গ্রাফ স্যার। থেকে, যেহেতু গ্রাফ না বুঝলে তুমি ফাংশনটা বুঝতে পারতেছো না। জি স্যার, বুঝতে পারছি তাহলে স্যার। আমি একটা গ্রাফ ড্র করছি দেখো এই পাশে রাইট সাইডে। তাহলে এটা কি আসলে কন্টিনিউয়াস এবি? আমি যদি এ বি বলি, এটাকে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, আমাকে জাস্ট একটু কনফার্ম করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা, এটা এ এটা বি। তাহলে এটা কি আসলে কন্টিনিউয়াস ইন এবি? এটা এখানে পুরাটাই আছে, কোনো মাঝখানে গ্যাপ নাই। তাহলে এটা এক জি নাম্বার, স্যার, এটা কন্টিনিউ। তাহলে এটা এক নাম্বার স্যার, কন্ডিশন continuous স্যাটিসফাই হবে। করতেছে। জি স্যার। জি স্যার। দুই নাম্বারটা খেয়াল করি, ইট ইজ ডিফারেন্সিয়েবল ইন এবি, এটা কি ডিফারেন্সিয়েবল এবি এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টে? জি স্যার। তাহলে এবি এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টে এটাকে ডিফারেন্সিয়েবল করা মানে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়, মানে এই প্রত্যেকটা পয়েন্টে আমরা ট্যানজেন্টের মান বের করতে পারি, প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্টের মান বের করি, দ্যাট ইজ ডিফারেন্সিয়েবল ইন এবি। এখন এফ এ ইনটু এফ বি, তাহলে আমরা যদি এফ এর ভিতরে একটা মান দেই, তাহলে মানটা আমরা যখন যেহেতু দেওয়া নাই আমরা বলতে পারতেছি না, এফ এ ইনটু এফ বি তার মানে হচ্ছে আমরা যদি ফাংশনের ভিতরে এ এর মানটা এবং বি এর মানটা বসাই এবং সেক্ষেত্রে যদি দেখি আসলে মানটা আসলে সমান, তাহলে এই তিনটা কন্ডিশনই আমাকে স্যাটিসফাই করতে হবে। দেন বলা আছে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার, তার মানে কি হবে? যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমাদের ফাংশনের ভিতরে আমাকে মিনিমাম একটা নাম্বার থাকবে যেটাকে আমরা সি বলতে। সাপোজ আমি চিন্তা করলাম এই পয়েন্টটা দেখা যাচ্ছে রেড কালার একটা পয়েন্ট দিয়েছি আমি, স্যার বুঝবো কিভাবে স্যার এটা যে স্যার সি এর মানটা স্যার? বুঝবো কিভাবে? আমাদের স্যার। আমাদের যখন আমরা একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল নিয়ে কাজ করবো তখন দেখবো যে আসলে এই কন্ডিশনগুলো ভেরিফাই করে কিনা, তাহলেই বোঝা যাবো। একটু জাস্ট দেখো, তাহলে আমাকে বলা আছে যে এ এবং বি এর মাঝখানে অবশ্যই একটা সি থাকবে। আমাকে বলা আছে যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার এ থেকে বি এই পুরা গ্রাফের মাঝখানে এমন একটা পয়েন্ট সি অবশ্যই থাকবে যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে এটাকে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনে দেখছি না যে ডিফারেন্সিয়েশনের মান 0 আসলে কোথায় এই পার্টিকুলার গ্রাফে? জি স্যার। তাহলে আমি কি এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান 0 পাবো কখনো? দেখো তো। না স্যার। এটা কি পাবো আমরা? ডিফারেন্সিয়েশনের মান গ্রেটার দেন 0 পাবো না? 0 থেকে বড় ইনক্রিজিং ফাংশন হচ্ছে না এই অংশটুকু? জি স্যার। ইনক্রিজিং হচ্ছে না? আবার এইটুকু যখন ইয়ে করবো তখন ডিক্রিজিং হচ্ছে না? লেস দেন 0 পাবো। জি স্যার। তার মানে এই যে পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু আমরা পাবো কি ডিফারেন্সিয়েশনের মান 0।
জি স্যার। তাহলে এই যে সহজ কথাটাই রোজ ভদ্রলোক এরকম জটিল করে বলছে। আমরা যেটা এর আগে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন অথবা ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে বের করছিলাম যে একটা ফাংশনের ভিতরে কি থাকে, যে আমরা যদি ডিফারেন্সিয়েশনের মান গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটাকে আমরা ইনক্রিজিং বলি, লেস দ্যান 0 হলে আমরা ডিক্রিজিং বলি, এবং যে পয়েন্টে আসলে ডিফারেন্সিয়েশনের মানটা 0 ওটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা এরকম কিছু বলছিলাম, মনে করে কিনা? জি স্যার। ক্রিটিক্যাল পয়েন্টের কথা বলছিলাম না ম্যাক্সিমাম মিনিমাম বের করার ক্ষেত্রে? ক্রিটিক্যাল জি পয়েন্ট। স্যার। এই কথাটাই আসলে রোজ ভদ্রলোক আমরা যেটা আমরা জানি অলরেডি আগে থেকে, সেটাই আসলে রোল ভদ্রলোক বলতে চাইছিল। উনি আসলে প্রথমে এই জিনিসটা বলছে যে যদি আমার একটা ফাংশন এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওই ফাংশনের ভিতরে একটা পয়েন্ট অবশ্যই থাকবে যেই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান 0 হবে, যেটা তো আমরা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ইনক্রিজিং ডিক্রিজিং এই কোর্সগুলো দেখেছি। তাহলে ওটা দেখার আগে কনসেপ্ট হচ্ছে সে আসলে বলছিল যে এই একটা পয়েন্ট থাকবে, এটা সে প্রথমে চিন্তা করছিল যে আসলে এখানে একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে ডিফারেন্সিয়েশন মানটা হবে 0। এটাই রোজ থিওরাম, খুব সিম্পল জিনিস। তাহলে আমার একটা গ্রাফ, যেই গ্রাফ যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল করে সেক্ষেত্রে ওই গ্রাফে অবশ্যই একটা পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে কি হবে আমার ডিফারেন্সিয়েশনের মানটা 0 হবে। এটাই হচ্ছে মূল কথা। এই পুরা যে আমরা এতক্ষণ কথা বললাম রোজ থিওরাম নিয়ে, এটার মূল কথা হচ্ছে যে আমরা গ্রাফে যদি এই কন্ডিশন তিনটা ফুলফিল করে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন, তাহলে ওই পার্টিকুলার গ্রাফে অবশ্যই একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে কি হবে ডিফারেন্সিয়েশনের মান 0 হবে। তাহলে ওই পয়েন্টটাকে আমরা সি ধরতেছি এখানে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান হবে 0। ওকে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, আমি যদি এরকম একটা ফাংশন ড্র করি, দেখো একটা লম্বা লাঠির মতো লিখছি এ এবং বি দিচ্ছি, প্রথমটাকে বলতেছি এ, এই পয়েন্টটাকে বলতেছি এ পয়েন্ট, এটাকে বলতেছি আমরা বি পয়েন্ট। দেখো তো এই পার্টিকুলারটাকে আমাদের এই 1 2 3 সাপোর্ট করে কিনা? প্রথমটা হচ্ছে ইজ কন্টিনিউয়াস ইন এবি, ক্লোজ ইন্টারভ্যাল এবি তে এটা কন্টিনিউয়াস। এবি এই যে নিচে যেটা ড্র করছে রেড কালারের একটা লম্বা লাঠি, এটা কি আসলে কন্টিনিউয়াস ইন এবি? কন্টিনিউয়াস না? স্যার তো মানে একটা স্যার শর্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অবশ্যই, কারণ এ থেকে বি এর ভিতরে কোথাও কিন্তু কোনো গ্যাপ বা হোল নাই বা কোথাও জাম্প করে নাই, কারণ দ্যাট ইজ কন্টিনিউয়াস। এক নাম্বার কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে আমাদের এখানে। সেকেন্ড যেটা বলা আছে ইজ ডিফারেন্সিয়েবল ইন এবি, এটা কি ডিফারেন্সিয়েবল? এবি এর প্রত্যেকটা পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল? একটু আমাকে বলো তো। সম্ভবত না। তাহলে আমরা বলছি কারণ এই এবি এর প্রত্যেকটা পয়েন্ট ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে আমরা দেখো এই পার্টিকুলার পয়েন্টটিকে ডিফারেন্সিয়েশনের মান 0 না প্রত্যেক ক্ষেত্রেই? দ্যাট ইজ কি জি স্যার। হরিজন্টাল লাইন, তাই না? হরিজন্টাল লাইন না, দ্যাট ইজ জি স্যার। ডিফারেন্সিয়েবল। এবং এফ এ এবং 0 এফ বি এর মান, আমরা যদি এ বি এর মান যখন বলে দিব তোমাকে, এ এর মান এবং বি এর মান বসাই দেখবো যে এখানে এই এফ এর মান যা এফ বি এর মানও তাই সেম। যেহেতু এ এবং বি একই লেভেল থেকে শুরু হচ্ছে না, উপরেরটা খেয়াল করো, এ এবং বি কিন্তু আমাদের একই লেভেল থেকে শুরু হচ্ছে, এই যেটা একই লেভেল থেকে শুরু হচ্ছে, এটাও কিন্তু এ বি একই লেভেলে শুরু হচ্ছে। তার মানে আমি যদি ফাংশনে এর ভ্যালুটা বসাই এবং বি এর ভ্যালুটা বসাই দেখবে একই রেজাল্ট আসবে। তাহলে সেক্ষেত্রে কি এখানে অনেকগুলো পয়েন্ট আছে না এ এবং বি এর মাঝখানে? জি স্যার। এই পয়েন্টগুলোতে কি আমাদের ডিফারেন্সিয়েশনের মান 0? জি স্যার। তাহলে এই যে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, তার মানে মিনিমাম একটা পয়েন্ট থাকতে পারে। তাহলে উপরের গ্রাফের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা পয়েন্ট আছে যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0। এই যে এখানে দেখো উপরের যে গ্রাফটা ড্র করছিলাম এখানে কি একটা পয়েন্ট শুধু আছে আমাদের, এই পয়েন্টটা যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0, তাই না? আর নিচের গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েশনের মান 0। ক্লিয়ার? তার মানে বলা আছে অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, তাহলে মিনিমাম একটা পয়েন্ট থাকতে পারে অথবা একের বেশি পয়েন্টও থাকতে পারে যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0 হবে। তাহলে এই হচ্ছে রোলস থিওরেমের আসলে মেইন কথা। আমরা নিচের গ্রাফিক্স যেটা দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, এটা একটু খেয়াল করি, দেখলে আমরা আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রথমটা? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এটা দেখো একটা ফাংশন দেওয়া আছে আমাকে, এটা এই যে একটা গ্রাফ দেওয়া আছে এ থেকে বি একটা গ্রাফ। সাপোজ এখানে একটু খেয়াল করো এই গ্রাফে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, দেখতে পাচ্ছ কিনা? সিমিলারলি পরবর্তী গ্রাফে খেয়াল করো আর একটা পয়েন্ট আছে সি পয়েন্ট।
এই সি পয়েন্ট গুলোতে কি আসলে ডিফারেন্সিয়েশনের মান 0 না? জি স্যার। জি আমরা স্যার যদি আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কে বলি যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম যখন করছিলাম তখন এই দেখছিলাম কি যে আমরা এই পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা কি আসলে প্রথম গ্রাফের এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্ট, তাই না? আর সেকেন্ড গ্রাফে এটা পয়েন্ট হচ্ছে কি মিনিমাম পয়েন্ট, মিনিমা এন্ড ম্যাক্সিমা, তাই না? তাহলে এই পয়েন্টেও ডিফারেন্সিয়েশনের মান 0, এই পয়েন্টেও ডিফারেন্সিয়েশনের মান 0, এবং এই গ্রাফটাও কি কন্টিনিউয়াস গ্রাফ, এবং এই গ্রাফটাও কন্টিনিউয়াস গ্রাফ। 0 এবং এখানে দেখো এফ এ এবং এফ বি, তাহলে দেখো যে আমরা এই পাশটাকে বলি না ওয়াই এর ভ্যালু, এটাকে এই পাশটাকে ওয়াই ভ্যালু বলি না একটা গ্রাফের, আর নিচেরটাকে বলি এক্স ভ্যালু, তাই তো? হ্যালো ইয়েস স্যার তাহলে একটু খেয়াল করো, সাপোজ এ এর মান এখানে একটা দেওয়া আছে, যে কোনো কিছু যদি আমরা একটা এ এর মান চিন্তা করি, যে এ এর মান সাপোজ দেওয়া আছে 2 এন্ড বি এর মান দেওয়া আছে সাপোজ 4, এ এর মান দেওয়া আছে 2, বি এর মান 4। একটু দেখো তো, এই যে এ এবং বি দুইটা পয়েন্ট বলা আছে, উপরের দিকে ক্যাপিটাল এ এবং বি, দেখো ক্যাপিটাল এ এবং বি, নিচের দিকে বলা আছে স্মল এ এন্ড বি। জাস্ট আমরা বলছি এটা হচ্ছে এক্স এর পয়েন্ট এ, একটা পয়েন্ট হচ্ছে সি, একটা বি। তার মানে এক্স এর এ একটা মান আছে, সাপোজ আমরা ধরলাম 2 মান, সি কত আমরা জানি না, বি একটা মান আছে, এটা হচ্ছে 4 মান সাপোজ। তাহলে সেই রেসপেক্টে দেখো এখানে বলা আছে এফ এ, দ্যাট ইজ আমরা ফাংশনে যদি এর মানটা বসাই যে রেজাল্টটা আসবে, একইভাবে এফ বি, দ্যাট ইজ ফাংশনে যদি আমরা বি এর মানটা বসাই তাহলে যে রেজাল্টটা আসবে, এই দুইটা কি হবে, সেম হবে। দেখো এই বরাবর কিন্তু আসলে দুইটাই সেম, তাই না? একই লেভেলে বোঝা যায় কি? জি স্যার এই পয়েন্টে খেয়াল করো, এফ এ এই যে ক্যাপিটাল এ এই পয়েন্টটা এবং ক্যাপিটাল বি এই পয়েন্টটা দুইটা কি একই লেভেলে আছে না? তার মানে এটা কি ওয়াই এর ভ্যালুটা সেম হবে না? জি স্যার। জি স্যার। তার মানে আমরা বলতে পারি না যে জি, এফ স্যার। এ ইকুয়াল এফ বি, এফ এ ইকুয়াল এফ বি, এটা বলতে পারি কিনা? সিমিলারলি এই সেকেন্ড গ্রাফেও খেয়াল করো, যেহেতু এটা একই লাইনে আছে এ এবং বি, তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল এফ বি। তার মানে এই দুইটা গ্রাফের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে। দুইটা গ্রাফের ক্ষেত্রে কি এটা আসলে কন্টিনিউয়াস এ এবং বি এর ভিতরে, এটা ডিফারেন্সিয়েবল এ এবং বি এর ভিতরে, এবং এফ এ এবং এফ বি এর মান সমান। তাহলে সেই ক্ষেত্রে কি বলা ছিল যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার সি। তার মানে আমাকে কি হবে, এই যে এ এবং বি এর মাঝখানে একটা রিয়েল নাম্বার থাকবে, মিনিমাম একটা রিয়েল নাম্বার থাকবে, সেটা হবে সি। এবং এই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিয়েশনের মান হবে, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান হবে কি 0। এই সেম সিম্পল কথাটাই আসলে এই রোজ থিওরামে বলা আছে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের যদি কোনো কারো কনফিউশন থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, শোনা যাচ্ছে? জি ওকে স্যার স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল লেখো, খাতা নাও, একটা এক্সাম্পল বলতেছি ওটা লেখো, দেন আমরা ভেরিফাই করব যে আসলে আমাদের এই রোজ থিওরামটা ঠিক আছে কিনা। খাতাগুলো আছে সবার সাথে? জি স্যার ওকে, তাহলে আমরা কোশ্চেনটা বলতেছি, ভেরিফাই রোজ থিওরাম। লিখে নাও, ভেরিফাই রোজ থিওরাম verify Rolle's theorem for fx equal, লিখেছো এটুকু? জি স্যার verify Rolle's theorem for fx equal 4x square minus fx equal হবে 4x square minus 12x plus 9. Verify Rolle's theorem for fx equal 4x square minus 12x plus 9. কেউ একজন বলো যে লিখতে পারছো কিনা? জি স্যার। একটু বলো, পরে শোনাও, কি বাকিরা লিখে ফেলুক কি করছো। Verify Rolle's theorem for fx equal to 4x square minus 12x plus 9. হ্যাঁ, তাহলে বাকি সবাই কি লিখছো এটা? জি স্যার ওকে,
অন, সামনে লেখো অন, একটা ক্লোজ ইন্টারভ্যাল, একটা ক্লোজ ইন্টারভ্যালের সিম্বল দাও, দ্যাট ইজ একটা থার্ড ব্র্যাকেট। জি স্যার, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখো 0,3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, দ্যাট ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল 0,3। অন ক্লোজ ইন্টারভ্যাল 0,3 মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে 0,3, দ্যাট ইজ এ মিন করবে দ্যাট ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল 0,3। জি স্যার। তাহলে আমাদের পুরো কোশ্চেনটা হলো ভেরিফাই রোলস থিওরেম ফর fx ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 অন ক্লোজ ইন্টারভ্যাল 0,3। তার মানে 0 হচ্ছে এখানে আমরা যদি বলি a এর ভ্যালু হচ্ছে 0 এন্ড b এর ভ্যালু হচ্ছে 3 আমাদের মানে থিওরি রেসপেক্টে। বোঝা যাচ্ছে কি? আমাকে Yes, যে sir. অন 0,3 বলা আছে, মানে 0 হচ্ছে আমাদের a এর মান আর b এর মান হচ্ছে আমাদের 3। তাহলে আমাকে কি করতে হবে, এটা ভেরিফাই করতে হবে যে আসলে এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে আসলে আমাদের রোলস থিওরামকে স্যাটিসফাই করে কিনা। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা Yes, sir. শুরু করব। তাহলে আমরা কিভাবে এটা সলভ করব, তাহলে একটা লেখো, সলিউশনটা লেখা শুরু করো যে আমরা আসলে এটা কিভাবে ভেরিফাই করব। ওকে, তাহলে আমাদের থিওরিতে কি ছিল যে আমার যে ফাংশনটা দেওয়া আছে এটা কি রিয়েল ভ্যালু ফাংশন হতে হবে। তাহলে আমাদের ফাংশনটা কি আসলে একটা সলিউশন আছে, দেখে কি মনে হয় ফাংশনটা দেখে কি এটা একটা সলিউশন আছে, এটা কি রিয়েল ভ্যালু ফাংশন? জি স্যার, সলিউশন আসছে। জি স্যার। তাহলে এটা যেহেতু একটা কি আমাদের এটা কোন ধরনের ফাংশন বলতে পারে, পলিনোমিয়াল ফাংশন না? জি স্যার। তাহলে এটা তো একটা সলিউশন অবশ্যই আছে, যেহেতু এখানে কোনো ইমাজিনারি নাম্বার নাই, তাহলে এই ফাংশনটার সলিউশন আছে, তাহলে দ্যাট ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন। এখন আমাকে ভেরিফাই করতে হবে যে রোলস থিওরেমের যে তিনটা পয়েন্ট ছিল 1 2 3, এই তিনটা আমার ফাংশন স্যাটিসফাই করে কিনা। তাহলে 1 নাম্বার আমরা এখন চেক করব। তাহলে লেখো 1, তাহলে সলিউশনের ভিতরে আমরা প্রথমে লিখলাম 1। জি স্যার। 1 1 এ তাহলে আমাদের কি ছিল, বলা ছিল কি যে ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল ab। তাহলে আমাদের ফাংশনটাকে আসলে এই যে ইন্টারভ্যাল বলা আছে 0 থেকে 3 এর ভিতরে কন্টিনিউয়াস কিনা। তাহলে আমরা জানি যে 1 এ লিখবা সিন্স fx ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9। তার মানে কোশ্চেনটা লিখলাম, সিন্স দিয়ে কোশ্চেনটা লিখলাম যে সিন্স fx ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 জি স্যার, তারপর ইজ পলিনোমিয়াল। তাহলে এটা একটা পলিনোমিয়াল, তাই না? জি স্যার। তাহলে লিখলাম সিন্স fx ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ এ পলিনোমিয়াল, কমা so it is continuous in close interval মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 0,3। তাহলে আমরা সব সময় জানি যে একটা পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কি কন্টিনিউয়াস। তাহলে এটা মাথায় রাখবা যে একটা পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ইন 0,3। হ্যাঁ 0,3, তার মানে আমাকে যে ইন্টারভ্যাল বলা আছে 0,3, এই 0,3 এর ভিতরে আমার ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে সবসময় মনে রাখবা যে একটা ফাংশন যদি দেওয়া থাকে পলিনোমিয়াল ফাংশন, তাহলে আমরা ধরেই নিব যে এই ফাংশনটা তার প্রত্যেকটা পয়েন্টই ভ্যালু আছে। তার মানে আমি যে x এর মান এখানে 1 দেই, 2 দেই, 5 দেই, 9 দেই, -3 দেই, যাই দেই না কেন প্রত্যেকটার জন্যই কি একটা রেজাল্ট পাবো না আমি? জি স্যার। তার মানে দ্যাট ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি যে a এবং b সহ আমি যদি এর ভিতরে যে কোনো মান দিই, তার মানে 0 থেকে 3 এর ভিতরে আমি যে কোনো মান যদি বসাই, এমনকি 0 বসাই বা 3 বসাই, 1 বসাই, 2 বসাই, যাই বসাই না কেন প্রত্যেকটার জন্যই কিন্তু আমি একটা করে রেজাল্ট পাবো। দ্যাট ইজ কন্টিনিউয়াস। ওকে, ইয়েস স্যার। তাহলে এটা তো বোঝা যাচ্ছে, তো ফাংশনের মান না বসাই বোঝা যাচ্ছে যে আমরা যদি এখানে 0 বসাই এই ফাংশনে তাহলে একটা মান পাবো, 1 বসাইলে একটা মান পাবো, 2 বসাইলে একটা মান পাবো, এবং 3 বসাইলেও একটা মান পাবো। তাহলে দ্যাট ইজ অবশ্যই কন্টিনিউয়াস ইনটু ক্লোজ ইন্টারভ্যাল ab। এক নাম্বার পয়েন্টটাকে ক্লিয়ার? জি স্যার। তাহলে 2 নাম্বারে লেখো। 2 নাম্বার আমাকে কি চেক করতে Yes, হবে, sir. ইজ ডিফারেন্সিয়েবল ইন a ইনটু a, b। তাহলে আমাকে এটা ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে, যেটা কি a এবং b যে ওপেন ইন্টারভ্যাল এখানে ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে মজার ব্যাপার হচ্ছে পলিনোমিয়াল ফাংশনগুলোর নেচার হচ্ছে যে পলিনোমিয়াল ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল অলওয়েজ হবে। তার যেহেতু আমরা a এবং b এই দুইটা পয়েন্টকে এক্সক্লুড করে দিয়েছি, যেহেতু এখানে এই দুটাকে আমরা ইনক্লুড বলি নাই, তাই না? একটা ওপেন ইন্টারভ্যাল বলছি, তাই না? ওপেন ইন্টারভ্যাল বলা আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন ইন্টারভ্যাল। তাহলে একটা পলিনোমিয়াল ফাংশন তার ওপেন ইন্টারভ্যালে এটা কি থাকে, কন্টিনিউয়াস থাকে। তাহলে 2 নম্বরে লেখো, 2 নম্বরে লেখো কি, এখন তুমি দেখো আমার যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে f প্রাইম x টা একটু বের করো তো। 2 নম্বরে প্রথমেই বের করবা f প্রাইম x কত, মানে ডিফারেন্সিয়েট করার পরে fx কে কত আসে আমাদের একটু বলো তো এই ফাংশনের।
স্যার 8x minus 12 তাহলে 8x minus 12 এটা কি আরেকটা পলিনোমিয়াল না? জি স্যার তাহলে রেজাল্ট যেটা আসছে এটাও তো একটা পলিনোমিয়াল। 8x minus 12 মানে কি? এটা একটা পলিনোমিয়াল, তার মানে আমি x এর মান যে কোনো বসাইলে এখানে একটা ভ্যালু পাবো। x এর মান এখানে যে আমরা 0 এবং 3 বাদ দিয়ে যদি 0 বসাই তাহলে কি পাবো আসলে বলতে পারো? এই ফাংশনে যদি আমরা 0 বসাই x এর মান, স্যার 0 বসলে স্যার ইমাজিনারি নাম্বার পাবো। 0 বসাইলে কি না আমরা না স্যার মানে স্যার -12 হবে आंसर। হ্যাঁ মাইনাস 12 কি ইমাজিনারি নাম্বার না? অবশ্যই রিয়েল না নাম্বার। স্যার রিয়েল নাম্বার হবে। হ্যাঁ আমরা বলতেছি 0 এবং 3 বসাবো না, যেহেতু ওপেন ইন্টারভ্যাল বলা আছে। তাহলে 0 3 এর মাঝখানে যে কোনো ভ্যালু বসাইলে মানে যে কোনো পয়েন্টের জন্য আমরা দেখবো এটা আসলে ডিফারেন্সিয়েবল, মানে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে এটাও কিন্তু আসলে স্যাটিসফাই করতে। ফাংশন দিয়েছিলাম তোমাদের fx = 4x² - 12x + 9 এবং এটাকে রোলস থিওরেম ভেরিফাই করে কিনা এটা আমরা চেক করতেছিলাম। তাহলে আমরা যখন সলিউশন লিখতেছিলাম ফার্স্ট পয়েন্ট আমরা চেক করব কোনটা, যে আমাদের ফাংশন যেটা দেওয়া আছে এটাকে আসলে ওই ইন্টারভ্যাল 0 থেকে 3 এর ভিতরে কন্টিনিউয়াস কিনা। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের ফাংশনটা যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন এবং প্রত্যেকটা পলিনোমিয়াল ফাংশনই কি করে যে কন্টিনিউয়াস হয়। প্রত্যেকটা পলিনোমিয়াল ফাংশনই বাই নেচার কন্টিনিউয়াস হয়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার ফাংশনটা 0 থেকে 3 এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস। যেহেতু 0 থেকে 3 এই ইন্টারভ্যালের ভিতরে আমরা যে কোনো মান যদি এই ফাংশনে বসাই, ইভেন 0 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, যাই বসাই না কেন, আমরা দেখবো আমাদের ফাংশন একটা রেজাল্ট আমাকে শো করবে। যেহেতু শো করবে তার মানে আমার ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস। এরকম হতো যে আমি 2 বসাইলে কোনো মান পাই না, যদি এরকম হতো যে আমার ফাংশনের ভিতরে আমি 2 বসাইলে কোনো মান পাই না, তাহলে কি আমার ফাংশনটা কন্টিনিউয়াস হতো কিনা? যে 2 বসাইলে আমরা কোনো মান পাবো না ফাংশন, এরকম যদি হতো আমার ফাংশনটা, যদি হতো এরকম, তাহলে কি আমরা এটা কন্টিনিউয়াস বলতে পারতাম? না স্যার তাহলে আমরা কন্টিনিউয়াস বলতে পারতাম না। তাহলে আমরা যে লিমিট নিয়ে যখন কাজ করছি, লিমিট নিয়ে আমরা হয়তো আবার একটু দেখার চেষ্টা করব। লিমিটটা আমরা খুব ভালো শেষ করতে পারি নাই আমাদের। ওকে, তাহলে লিমিটে নরমালি আমরা জানি কিছু লকডাউন দিয়ে দিছে। হ্যাঁ লকডাউন হয়ে যাওয়ার কারণে আমরা লিমিটটা শুরু করছিলাম একটু হয়তো ক্লাসে, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তাহলে লিমিটের ক্ষেত্রে কি জানি যে আমরা ওই পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমরা যদি ফাংশনে ওই মানটা বসাই, x এর মান যদি 2 বসাই দিই সাপোজ, তাহলে কি হয় আসলে অ্যাকচুয়ালি 2 বসালে কি ফাংশনটা আনডিফাইন হয়ে যায়। কিন্তু আমরা যদি 2 না বসাই 2 এর কাছাকাছি মান বসাই তাহলে ফাংশনটা ডিফাইন করে একটা রেজাল্ট আসে। তাহলে পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এই যে ইন্টারভ্যাল বলা আছে a থেকে b এর ভিতরে যে কোনো মান বসালে আমরা দেখব যে আমার ফাংশন একটা ভ্যালু আসবে, এখানে কোনো রকম ডিসকন্টিনিউটি নাই। তাহলে সেকেন্ড যেটা আমরা চেক করতে বলছিলাম যে ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল a b, তাহলে এটা কি ওপেন ইন্টারভ্যাল a এবং b এর ভিতরে ডিফারেন্সিয়েবল কিনা? জি স্যার। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি চেক করার জন্য আমাদের ফাংশনটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করব। তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে তোমরা বলছিলাম মান আসছিল কি 8x - 12। 8x minus 12। হ্যাঁ, তাহলে 8x - 12 এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, তাই না? এটাও একটা পলিনোমিয়াল ফাংশন। জি স্যার। তাহলে এই পলিনোমিয়াল ফাংশনে কি হচ্ছে, আমাকে কি করতে হবে, আমরা যদি এই পলিনোমিয়াল ফাংশনের 0 এবং 3 যেটা আমাদের ইন্টারভ্যাল বলা আছে 0 এবং 3 এই দুটো পয়েন্ট বাদ দিয়ে ভিতরের যে কোনো পয়েন্ট এই ফাংশনের ভিতরে আমরা দেই, তাহলে দেখবো সেক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা একটা করে মান পাবো, মানে ডিফারেন্সিয়েট করতে পারবো। কিন্তু জি আমরা স্যার। a পয়েন্টে এবং b পয়েন্টে পারবো না, মানে 0 পয়েন্টে এবং 3 পয়েন্টে পারবো না কেন? 0 এবং 3 পয়েন্ট হচ্ছে আমাদের টার্মিনেটিং পয়েন্ট বা শার্প কর্নার, ওইখানে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের মান অনেকগুলো হবে। তাহলে সেক্ষেত্রে ওই পয়েন্টগুলো আমরা বলবো ডিফারেন্সিয়েশন নট ডিফাইন। তাহলে অ্যাকুরেট a এবং b এই মানটা বাদ দিয়ে বাকি ভিতরের প্রত্যেকটা মানের জন্য আমরা কি ডিফারেন্সিয়েশনের মান পাবো? বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে 2 নম্বরে আমরা লিখছি যে f prime x that is 8x - 12 is polynomial, so it is also differentiable in open interval 0, 3। এটা একটু লিখে ফেলো 2 নাম্বারটা। f prime x equal 8x - 12 is a polynomial, so it is differentiable in open interval 0, 3। তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব 0, 3, যেহেতু আমাদের 0 এবং 3 এক্সক্লুডেড। 2 নাম্বারটা কি ক্লিয়ার সবার? ব্যাখ্যাটা কি লিখবো? ফাংশন prime x equal to 8x minus 12 is polynomial,
So it is differentiable in AB. ওপেন ইন্টারভ্যাল এবি, তার মানে ইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0,3, এবি মানে এখানে তো আমাদের 0,3, তাই না? এ এবং বি এর মান দেওয়া 0,3। মাইক্রোফোনের সমস্যা হচ্ছে কারো? হ্যালো, জি স্যার স্যার বলেন। বলেন স্যার। আচ্ছা 2 নাম্বার পয়েন্টে কি লিখছো সবাই? জি স্যার। তাহলে আমরা দুইটা পয়েন্ট দেখলাম, যে ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের ফাংশনটা যেহেতু পলিনোমিয়াল সেহেতু এটা কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যাল 0-3 এর মাঝখানে। সেকেন্ড ছিল যেহেতু আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 8x - 12 এবং এটাও একটা পলিনোমিয়াল, সেক্ষেত্রে এটা অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল 0 এবং 3 এর মধ্যে। এখন 3 নাম্বার পয়েন্ট আমাদের কি ছিল? এফ এ এবং এফ বি এর মান সমান হইতে হবে, এফ এ ইকুয়াল জি, এফ বি আমাদের থিওরেম অনুসারে। এখন আমরা এফ এ, তাহলে এফ এ মানে কি? এফ এ আমাদের এর মানটা কত? 0 না এখানে? তাহলে তুমি জি স্যার। এফ জিরো এর মানটা বের করো তো, কত আসে দেখো। এফ জিরো মানে মেইন অরিজিনাল ফাংশন হচ্ছে এফ এক্স ফাংশন, এখানে আমি 0 বসাবো এফ এর মান, সরি এক্স এর মান 0 বসাবো, তাহলে এফ জিরোতে দেখো ভ্যালুর কত আসে? 3 স্যার নাম্বারে, 9। হ্যাঁ 3 নাম্বারে আমরা এফ জিরো এর মান বসাবো, দেখবো যে আমাদের 9 আসছে, বাকিরা করো 9ই আসবে। জি স্যার 9 আসছে। হ্যাঁ, এখন একইভাবে তুমি এফ থ্রি এর মান বের করো, যেহেতু আমাদের বি এর মানটা হচ্ছে 3, তাহলে এফ থ্রি এর মান বের করো, এফ থ্রি এর মানটা কত বের করো। স্যার 9। তাহলে দেখো এফ জিরোর মানও হচ্ছে 9, একইভাবে এফ থ্রির মানও 9, তার মানে কি হচ্ছে এফ এ ইকুয়াল এফ বি, আমরা বলতে পারি কিনা? জি স্যার। তো এটা একটা রোজ থিওরেম ফাংশন। তাহলে আমরা 3টা কন্ডিশনই কিন্তু আমাদের স্যাটিসফাই করছে, তাই না? জি স্যার। এখন স্যার সি এর মানটা বের করতে হবে। এখন আমাদের কি করতে হবে দেখো, বলা আছে। এখন আমরা লিখবো কি তাহলে? 3 নাম্বার পয়েন্ট আমরা কি করলাম? এফ জিরোর মান বের করলাম এবং এফ থ্রির মান বের করলাম, এবং আমরা দেখলাম যে এফ জিরোর মান ইকুয়াল টু এফ থ্রির মান, দ্যাট ইজ এফ এ জি স্যার। ইকুয়াল এফ বি। এখন আমরা নিচের দিকে লিখবো, নিচে প্যারায় লেখা শুরু করো। সো ফাংশন এফ এক্স স্যাটিসফাই অল দ্য 3 কন্ডিশন অফ রোজ থিওরেম। এই লাইনটা লেখো, সো ফাংশন এফ এক্স, so function fx satisfy all 3 condition of Rolle's theorem. লিখেছো? So function fx satisfy all 3 conditions of Rolle's theorem. Rolle's theorem এর 3টা কন্ডিশন ছিল 1 2 3, যেটা আমরা প্রথমেই ডিসকাস করছিলাম। যেহেতু আমাদের ফাংশনটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটাকেই স্যাটিসফাই করতেছে, এটাই আমরা লিখলাম। সো ফাংশন fx satisfy all 3 condition of Rolle's theorem. জি স্যার লিখছি স্যার। তাহলে কমা দিয়ে লেখো hence there exists a value c, hence মানে সুতরাং মানে, তাই না? আমরা বাংলায় বলি সুতরাং, তাহলে hence there exists a value c সুতরাং দেয়ার, সুতরাং মানে hence লিখবা এখানে, যেহেতু আমরা hence there exists a value c লিখছো? hence there Yes, sir. exists a value c in open interval দিয়ে লিখবা 0,3 জি স্যার 0,3 such that 0,3 ওপেন ইন্টারভ্যাল লিখছো 0,3। স্যার একটু আরেকবার বলবেন স্যার? আমি আবার বলতেছি, তুমি জাস্ট যারা লিখছো কন্টিনিউ করো, আমি আবার রিপিট করব। such that f prime c equal 0, such that f prime c equal 0, যারা লেখো না আমি আবার রিপিট করতেছি। so function fx satisfy all 3 condition of Rolle's theorem, hence there exists a value c in
ওপেন ইন্টারভ্যাল 0,3 ইন লিখে ওপেন ইন্টারভ্যাল মানে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে 0,3 such that f prime c তার মানে ডিফারেন্সিয়েশন করার পরে c এর যে মানটা f prime c ইকুয়াল 0 লিখছো কিনা কেউ কি কমপ্লিট জি, করছো জি স্যার জি স্যার আচ্ছা তার মানে এটা আসলে ওই যে আমরা তিনটা কন্ডিশন লেখার পর নিচেটা দেন ছিল না আমাদের থিওরেমে দেন জি স্যার আমরা যখন উপরে থিওরেমটা দেখছিলাম ওখানে একটা দেন পয়েন্ট ছিল না দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার c ইন দ্য ইন্টারভ্যাল a, b such that f prime c equal 0 জি স্যার ওটাই আমরা জি, স্যার। ওটাই আমরা বললাম যে যেহেতু উপরে তিনটা কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেছে তাহলে কি অবশ্যই আমাকে একটা c আছে এখানে এবং সিটা কোথায় আছে এ বি ওপেন ইন্টারভ্যালের ভিতরে এবং যেখানে আমরা যদি f prime c এর মানটা বসাই তাহলে আমরা দেখব 0 পেয়ে যাব তাহলে c এর মানটা কত এটা আমাকে বের করতে হবে তাহলে আমাদের কাজ হচ্ছে c টা বের করা সিটাকে আইডেন্টিফাই করা আমাদের মেইন কাজ তাহলে আমাদের রোলস থিওরেম অনুসারে জানি কি আমরা f ড্যাশ c বা ডিফারেন্সিয়েশন করার পরে মানটা আসবে 0 তাই না জি স্যার ওকে তাহলে নিচের দিকে লেখো f ড্যাশ c ইকুয়াল 0 নিচের লাইনে লেখো f প্রাইম c বা f ড্যাশ c যাই বলো মানে ডিফারেন্সিয়েশন অফ c ইকুয়াল 0 লিখছো জি স্যার জি স্যার এখন এর আগে আমরা কিন্তু fx এর মান বের করছিলাম তাই না এ মানে f প্রাইম x এর মান বের করছিলাম মনে আছে উপরের দিকে জি জি স্যার স্যার আর f প্রাইম x এর মান কত ছিল 8x - 12 8x জি স্যার জি স্যার তাহলে সিমিলারলি f ড্যাশ c এর মানটা কত হবে f ড্যাশ x এর মান যদি হয় 8x - 12 তাহলে f ড্যাশ c এর মানটা কত হবে স্যার c 8c minus 12 8c Sir, minus 8c 8c minus 12 হ্যাঁ তাহলে যদি জি, x sir. x থাকলে যেহেতু 8x - 12 হয় তাহলে f ড্যাশ c এর মান কি হবে 8c - 12 জি স্যার তাহলে আমরা উপরে লিখলাম f ড্যাশ c ইকুয়াল 0 নিচে লাইনে লিখি f ড্যাশ c এর নিচে লিখি 8c - 12 ইকুয়াল 0 জি ওকে স্যার 8c - 12 ইকুয়াল 0 তাহলে এটাকে সলিউশন করো এখন c এর মানটা বের হয়ে যাবে স্যার 3/2 3/2 that is 3/2 তাহলে 4/3 না কি কইতাছে হ্যাঁ 3/2 করলে কত আসে আসলে 1.5 আসে না জি স্যার 1.5 1.5 বাকিরাও করে দেখো 1.5 আসবে একটু করো যারা করো না এখন তাহলে যেহেতু স্যার। f ড্যাশ c এর মান 0 তার মানে f ড্যাশ c মানে Yes, হচ্ছে sir, 12 1.5 ইকুয়াল 0 দ্যাট ইজ c বের করলে আমরা আসবে 1.5 এখন 1.5 কি আসলে 0 এবং 3 এর মধ্যে কিনা জি স্যার তার মানে কি আমাদের জি, স্যার। জি, স্যার। স্যাটিসফাই করতেছে কিনা জি আচ্ছা, স্যার স্যার 1.5 তাহলে তাহলে কি হবে যে আমরা লিখে দেব সিন্স c ইকুয়াল 1.5 দ্যাট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 and 3 সো রোলস থিওরেম ইজ ভেরিফাইড যেহেতু c এর মানটা 1.5 এবং এটা আসলে 0 থেকে 3 এই ওপেন ইন্টারভ্যালের ভিতরেই আসলে একটা নাম্বার সুতরাং কি আমাদের রোলস থিওরেমটা ভেরিফাই করতেছে তাহলে রোলস থিওরেম ভেরিফাই করার জন্য আমাদের স্টেপগুলো কি ফাংশন যেটা দেওয়া থাকবে এটাকে প্রথমে 1 2 3 যে তিনটা কন্ডিশন ম্যাচ করতে হবে আমাকে ম্যাচ করার পরে আমরা বলে দিব যেহেতু তিনটা কন্ডিশন ম্যাচ করছে সেক্ষেত্রে কি হবে এখানে আসলে আমরা একটা সি পাবো এবং সি এর মানটা কত সেটা আমরা বের করে ফেলবো আর যদি 1 2 3 এর ভিতরে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ না করে মানে স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু রোলস থিওরেম ভেরিফাই হবে না এটা মাথায় রাখতে হবে যদি কোনো একটা কন্ডিশন ম্যাচ না করে সাপোজ 1 ম্যাচ করে না বা 2 ম্যাচ করে না বা 3 ম্যাচ করে না যে কোনো একটা ম্যাচ করে না তাহলে আমরা বলবো দ্যাট ইজ নট ভেরিফাইড ওকে স্যার জি, লাস্ট স্যার, লাইনটা okay. তাহলে স্যার কি লিখবো সিন্স c equal to 1.5 since c equal 1.5 লতিফুজ্জামানের মাইকে সমস্যা হচ্ছে
স্যার ওরে মিউট করে দেন। স্যার মিউট করেছে কিছু বুঝতেছি না। লাস্ট তোমার So last time sir এটা লিখছি since c equal to 1.5 that belongs to open interval 0 to 3. So it is verified closed theorem. So it is verified. So Rolle's theorem is verified. But we can say the Rolle's theorem is স্যার verified. বলো বারবার আটকে তোমার নেটে প্রবলেম আছে। One net problem. One net problem. তুমি মাইকটা অফ রেখে কথা শোনো আমাদের। তুমি মাইক অফ রেখে আমাদের সাথে শেয়ার করো, কোনো সমস্যা নেই, আমাদের ইনফরমেশন গুলো জাস্ট নাও। তোমার মাইকে হয়তো প্রবলেম হচ্ছে বা তোমার নেটে প্রবলেম হচ্ছে, নেটে প্রবলেম এর জন্য হচ্ছে। ওকে, তাহলে ভেরিফিকেশনটা কি বোঝা গেছে কিনা সবাই? ঠিক আছে বুঝছো সবাই? জি স্যার 100%. আচ্ছা, তাহলে যে ফাংশনগুলো তোমাদের যদি স্যার বারবার কানেকশন চলে কেন হ্যালো স্যার আপনি ওই যে লাস্টের কথা বললেন ওইটাই কি বললাম? স্যার লাস্টের কথাটা আরেকবার একটু বলেন ওই ম্যাথটার। হ্যাঁ, তুমি কি সি এর মান বের করছো? সি এর মানটা কি বের করছো 1.5? স্যার লাস্ট, হ্যাঁ স্যার লাস্টে যে একটা বললেন না কথা ওইটা একটু বলেন, ওইটা আমি লিখতে পারি। আচ্ছা, সি এর মান বের করার পরে আমরা বলছিলাম since c equal 1.5 that belongs to open interval 0,3. Since জি স্যার ওইটা হ্যাঁ, হ্যাঁ। since c equal 1.5 belongs to open interval 0,3, so Rolle's theorem verified. Just এটুকুই। জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে তোমাদের যে ফাংশনগুলো দেওয়া থাকবে যদি ভেরিফাই করতে পারো রোলস থিওরেম, তোমরা এই স্টেপগুলো ফলো করে ভেরিফাই করবা। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে 90% ক্ষেত্রেই তোমার ফাংশনটা দেওয়া থাকবে, ও ক্ষেত্রে ভেরিফাই করা যাবে। হতে পারে দুই একটা ক্ষেত্রে ভেরিফাই করা নাও যেতে পারে, মানে সেক্ষেত্রে ভেরিফাই নাও হতে পারে, কিন্তু ধরে রাখো 90% ক্ষেত্রেই যে ফাংশনগুলো দেওয়া থাকবে কোশ্চেনে এগুলো ভেরিফাইবল হবে। যেহেতু আমরা রোলস থিওরেম ভেরিফাই করার কথা বলতেছি, তাহলে অবশ্যই ফাংশনগুলো এমন ভাবেই দিব যেটা আসলে ভেরিফাই হয়। তো এটা মাথায় রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, ভেরিফাই হবে। দুই একটা ক্ষেত্রে হতে পারে মানে আমাদের রেয়ার কেস যেখানে আসলে ভেরিফাই হবে না, পারা যাবে না। স্যার কিছু एग्जांपल স্যার এসডব্লিউ স্যার দিয়ে দিন। আচ্ছা, আমরা কিছু एग्जांपल দিব তোমাদের, যেটা তুমি বাসায় ভেরিফাই করে দেখবা যে আসলে ভেরিফাই হয় কিনা। ওকে, তাহলে আমাদের রোলস থিওরেম নিয়ে কথা শেষ। আমরা সেকেন্ড যে থিওরেম নিয়ে কথা বলবো, নিচের দিকে আমরা নামি। আমাদের যদি কন্টিনিউস আবার যদি আমরা বের হয়ে যাই আমরা ইন করে নিব। আমি নিচে আরেকটা থিওরেম আছে এটা দেখবো। সেকেন্ড থিওরেম আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা। দেখা যাচ্ছে? জি স্যার। এটা দেখে আমরা শেষ করব আজকে, আমাদের এই থিওরেমটা দেখে শেষ করব। তাহলে ল্যাগ্রেঞ্জ মিনস ভ্যালু থিওরেম, এটা আরেকটা থিওরেম। আগে ছিল রোলস থিওরেম, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ এর মিন ভ্যালু থিওরেম। এটা আসলে কি বলতেছে এটা আমরা একটু দেখব। দেখো দুইটা থিওরেমের ভিতরে অনেকটাই মিল আছে, এইজন্য আমরা দুইটা একসাথে দেখতেছি। দুইটার ভিতরে অনেকটাই মিল আছে, শুধু একটা পয়েন্টে ডিফারেন্ট, বাকি 90% ইজ সিমিলার। তাহলে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে কি বলা আছে দেখো, ইফ fx ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন সাচ দ্যাট, তার মানে এটাকে উপরের সাথে ম্যাচ করে কিনা? জি স্যার। জি স্যার। দেখো এখানে দুইটা পয়েন্ট বলা আছে 1 এবং 2, দেখো এই দুইটা পয়েন্ট কি উপরের সাথে ম্যাচ করে কিনা এটা নিজেরাই পরে বলো। জি স্যার। রোলস থিওরেমের যে দুইটা পয়েন্ট ছিল ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট, এবং ল্যাগ্রেঞ্জের যে দুইটা পয়েন্ট আছে ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট, এটা কি সেম কিনা একেবারেই? জি স্যার। যে fx is continuous on the closed interval ab and fx is differentiable on the open interval ab, সেম একেবারে হুবহু সেম, তার মানে এই দুইটা স্টেপ কোনো ডিফারেন্স নাই। দেখো রোলস থিওরেমের ক্ষেত্রে আমরা আরেকটা 3 নাম্বার পয়েন্ট দেখছিলাম, তাই না? ওখানে কি ছিল, fa এবং fb এর মান সমান হতে হবে, জি স্যার। কিন্তু ল্যাগ্রেঞ্জ ভদ্রলোকের ক্ষেত্রে ওই 3 নাম্বার পয়েন্টটা নাই, ওটাই ডিফারেন্স, জি স্যার। তাই না? জি স্যার। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে বলা আছে যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে, কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভ্যাল ab তে এবং ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যাল ab তে, তাহলে কি হবে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার c ইন দ্য ইন্টারভ্যাল দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল ab সাচ দ্যাট f প্রাইম c ইকুয়াল হবে fb মাইনাস fa ডিভাইডেড বাই b মাইনাস a।
এটাই আসলে আমরা যে ঢাল বের করতাম, ঢালের ফর্মুলা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কি ঢালের ফর্মুলা কিনা একটু দেখো তো, কেউ আমাকে বলো। আমরা যখন স্ট্রেট লাইনে ঢাল বের করছি মানে স্লপ বের করছি, এটা কি স্লপের ফর্মুলা কিনা একটু কেউ আমাকে বলো। স্যার রাইজ বাই রান। হ্যাঁ সেটাই না আসলে। এফ বি মাইনাস কি, এফ বি মাইনাস এফ এ মানে কি, স্যার যে ওয়াই এর চেঞ্জ জি ইন স্যার। ওয়াই এক্সিস, নিচে কি বলা আছে চেঞ্জ ইন এক্স এক্সিস। জি স্যার। সেই রাইজ বাই রানের কথাই আসলে ল্যাগ্রেঞ্জ ভদ্রলোক বলছিল, যে যদি এই উপরে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে, যে এফএক্স টা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল এবি তে এবং এফএক্স যদি ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল এবি তে, তাহলে অবশ্যই ওই গ্রাফের ভিতরে একটা পয়েন্ট থাকবে সি, যেই পয়েন্টে আমরা কি করব, যদি স্লপ বের করি সেক্ষেত্রে স্লপটা কি হবে, ওই যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে স্লপটা হবে আসলে চেঞ্জ ইন ওয়াই এক্সিস, দ্যাট ইজ এফ বি মাইনাস এফ এ ইকুয়াল বি মাইনাস এ। তার মানে হচ্ছে আমরা যে স্লপ বের করতাম নরমালি স্ট্রেট লাইনে যে স্লপ বের করতাম সেটা আমরা এইভাবে করতাম, যে চেঞ্জ ইন ওয়াই এক্সিস দ্যাট ইজ এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স এক্সিস দ্যাট ইজ বি মাইনাস এ। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট টু কি হবে, এফ প্রাইম সি। তাহলে এফ প্রাইম সি মানে কি, ডিফারেন্সিয়েশন অফ সি। জি স্যার। তাহলে আমাকে আর এই যে এফ বি মাইনাস এফ এ বি মাইনাস এ এভাবে বের না করে আমরা যদি শুধুমাত্র ওই পার্টিকুলার পয়েন্টের ডিফারেন্সিয়েশনটা করে দেই, তাহলে আমরা কিন্তু স্লপটা পেয়ে যাব। তাই কিনা, বোঝা যাচ্ছে কিনা এটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ল্যাগ্রেঞ্জ ভদ্রলোক বলছে যে আমরা যে স্লপ বের করার জন্য, যে ঢাল ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করছিলাম, যে আমরা ওয়াই এর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স এর চেঞ্জ দিয়ে করতাম, ওটাই ইকুইভ্যালেন্ট টু কি হবে, এফ প্রাইম সি। তাহলে আমরা যদি ওই সি পয়েন্টে ডিফারেন্সিয়েট করি তাহলেই আমরা ঢালটা পেয়ে যাব। ওই যে ট্যানজেন্টের ঢাল, ট্যানজেন্ট মানে হচ্ছে আমাদের ঢাল বের করা, গত ক্লাসে আমরা করলাম যে ট্যানজেন্ট আর নরমাল করছিলাম, মনে পড়ে? জি স্যার। তাহলে ওই কথাই সে আসলে বলছিল, যে আমরা নরমালি ঢাল বের করার জন্য কি করব, ওই পার্টিকুলার পয়েন্টে মানে সি পয়েন্ট মানে হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট একটা, তাই না? আমরা ধরলাম সি পয়েন্ট মানে হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট। আর গ্রাফ আমরা বলছিলাম যে একটা গ্রাফের যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি এবং ওই ট্যানজেন্টের যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে ওই ট্যানজেন্টের মান পাওয়া যাবে না? গত ক্লাসে আমরা করছিলাম। জি স্যার। তাহলে সেটাই সে বলছিল আসলে, যে আমরা ঢাল বের করার জন্য আসলে কি করতে পারি, শুধুমাত্র ওই পার্টিকুলার পয়েন্টের ডিফারেন্সিয়েশন বের করতে পারি। তাহলে এটাই আসলে তার থিওরাম। নিচের গ্রাফটা একটু খেয়াল করো, নিচের গ্রাফটা খেয়াল করো। আমরা গত ক্লাসে আমরা এরকম একটা গ্রাফ দেখছিলাম ট্যানজেন্ট আর নরমালের ক্ষেত্রে। দেখো এ এবং বি একটা গ্রাফ বলা আছে এখানে ডটেড লাইন দিয়ে, এবং সি বলতে একটা পয়েন্ট বলা আছে যেটা হচ্ছে ট্যানজেন্ট, তাই না? সি এর ট্যানজেন্ট বলা আছে। জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা এই সি পয়েন্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা আসলে এই পয়েন্টের ঢালটা বের করতে পারবো, যে এই পয়েন্টের স্লপটা কত বের করার জন্য আমরা কি করতে হবে, আমার যে ফাংশনটা দেওয়া থাকবে এফএস ফাংশন, এটা যদি আমরা এই সি পয়েন্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা গত ক্লাসে আমরা কি করছিলাম, প্রথমে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করছিলাম, পরে আমরা এক্স এর মানটা বসাই দিয়েছিলাম না। তারপরে জি স্যার। প্রথমে আমরা কি করছিলাম, নরমাল বের করার জন্য, সরি ট্যানজেন্ট বের করার জন্য প্রথমে যে ফাংশন দেওয়া ছিল ওটাকে ডিফারেন্সিয়েট করতাম, এবং ওই ডিফারেন্সিয়েট করার পরে এক্স এর মানটা বসাই দিলেই আমরা দেখতাম যে আসলে ওইখানের ঢালটা বের হয়ে গেছে, কত ওই পার্টিকুলার পয়েন্টের ঢাল। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করার পরে সি এর মানটা বসাই দেই, সি এর পয়েন্টটা বসাই দিই, তাহলে আমরা আসলে ট্যানজেন্টটা বের করতে পারবো। তাহলে এক্ষেত্রেও একটা এক্সাম্পল আমরা সলভ করি, দেন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল নাও সবাই, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, একটা এক্সাম্পল বলতেছি আমি। জি স্যার, বলেন স্যার। ভেরিফাই Lagrange mean value theorem. Verify Lagrange mean value theorem for verify Lagrange mean value theorem for, let's say to go. Yes, sir. Fx equal জি স্যার। x cube minus 2x square minus x plus 3. আবার বলছি ফাংশনটা fx equal x cube minus 2x square minus x plus 3. লেখছো কিনা বলো।
জি স্যার লিখছি স্যার। ফাংশনটা বলো কি লিখছো একটু। fx equal sir. x cube minus Cube 2x 2x square square minus x plus 3. plus 3. on close interval 0,1 on close interval 0,1 দ্যাটস on লিখে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে 0,1 দ্যাট ইজ হচ্ছে আমাদের ইন্টারভ্যালটা Yes, sir. হচ্ছে 0,1। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে প্রুফ করতে হবে, ভেরিফাই করতে হবে। তাহলে আমাদের সেম প্রথম দুইটা স্টেপ কিন্তু আগেরটার মতোই, তাই না? রোলসের মতো না? ফার্স্ট দুইটা স্টেপ রোলসের মতো কিনা? এখানে 1 2 Yes, sir. এবং রোলসের 1 2 সেম। তাহলে প্রথম দুইটা স্টেপে তোমরা রোলসে যা করছো এখানেও তাই করবা। তাহলে সলিউশন আমরা প্রথমে কি করব, এক নাম্বার পয়েন্টটাকে আমাকে বলো, রোলস অনুসারে কি লিখবো আমরা এখানে? So since function of x equal to is polynomial, so it is continuous in close interval 0 1. রাইট, তাহলে এটাই লিখবা, since fx is a polynomial so it is continuous in close interval 0,1 বা শেষ। তাহলে আমরা বলছিলাম পলিনোমিয়াল ফাংশন অবশ্যই কি হয়, তার ওই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তাহলে যেহেতু আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে, তাহলে আমরা লিখে ফেলবো since fx is a polynomial so it is continuous in close interval 0,1। তাহলে হুবাহু আমরা রোলসের যেটা লিখছি ওটাই লিখলাম। বোঝা গেছে সবার? না বুঝলে বলো। জি স্যার। যদি বোঝা যায় তাহলে সেকেন্ড পয়েন্টটা কি ছিল আমাদের? কি করতে হবে? ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হবে ওপেন ইন্টারভ্যাল a, b তে। তাহলে প্রথমেই কি করতে হবে, আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে ফাংশনটাকে। তাহলে আমাকে সেকেন্ড পয়েন্টে মানে 2 নম্বরে আমরা কি করব, f প্রাইম x টা বের করব। f প্রাইম x বের করলে কত আসে একটু বলো। So 3x square minus 4x minus 1. 3x জি, স্যার। স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, তাই না? জি স্যার। আবার এটাই আসছে, তাই তো? জি স্যার। তাহলে it is also a যেহেতু same- polynomial. Yes, sir. It is also a polynomial so it is also differentiable on open interval 0,1 লিখতে পারি কিনা? জি স্যার। রোলস অনুসারে লিখতে পারি যে এটা যেহেতু এটাও একটা পলিনোমিয়াল, আমাকে ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা আসছে এটাও একটা পলিনোমিয়াল, সুতরাং এটাও ডিফারেন্সিয়েবল কি হবে, 0 এবং 1 ওপেন ইন্টারভ্যালের ভিতরে ডিফারেন্সিয়াল হবে। এখানে তো ক্লোজ ইন্টারভ্যাল না, ডিফারেন্সিয়াল হবে অবশ্যই ওপেন ইন্টারভ্যাল 0 এবং 1 এ। ওকে জি স্যার লিখছি স্যার। ওকে, তারপরে পরের প্যারাটা কি লিখবো তাহলে? রোলসটা একটু ফলো করে, রোলসে কি লিখছিলাম? রোলসে স্যার ওই যে মান বসাইছিলাম ফাংশনে। এখানে তো আর মান হবে না, তাই না? এখানে তো আর 3 নাম্বার স্যার। পয়েন্টে নাই, তাহলে এখানে লিখবো কি, সো ফাংশন fx satisfy all two condition of Lagrange theorem। Yes, sir. Hence there is a আগে exist. লিখছিলাম কি যে যেহেতু তিনটা ফাংশনই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, এখানে আমরা বলবো সো ফাংশন fx satisfy all two condition of Lagrange theorem, hence there exists a value c in open interval 0,1 such that f prime c equal, ওই যে আমাদের যে কথা যেটা কোশ্চেনে বলা আছে ওটাই, so function fx satisfy all two condition of Lagrange theorem। লেখছো এটুকু? So function fx satisfy all two condition of Lagrange theorem। Okay, জি স্যার। hence there exists a value c বা a number c, যাই বলো, value বা number একই জিনিস। hence there exists a value c in open interval 0,1। Hence there exists hence there exists a value c in open interval। open interval মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবা 0,1। জি স্যার। প্রথমে লিখলাম সো ফাংশন fx satisfy all two conditions of Lagrange theorem, hence there exists a value c in open interval 0,1। লেখছো কিনা এটুকু? জি স্যার লিখছি জি স্যার। স্যার। such that f dash c, f dash c মানে হচ্ছে f prime c, যেটা কোশ্চেনেও লেখা, আমার তোমাদের থিওরেমে বলা আছে, f prime c ইকুয়াল দিয়ে এখন আমরা কিন্তু a এবং b এর মান জানি, তাই না? c এর মানটা জানি না, কিন্তু a এবং b এর মান জানি কিনা? জি a স্যার। এবং b এর মান কোশ্চেনেই দেওয়া ছিল, a এর মান হচ্ছে 0 এবং b এর মান হচ্ছে 1, তাই না?
তাহলে f ড্যাশ এ ইকুয়াল লিখবো f1 মানে f এর x এর জায়গায় b এর জায়গায় মানে b এর মানটা কি 1 না আমাদের এখানে? জি স্যার। আর f ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস f0, তার মানে বোঝাচ্ছে কি fb মাইনাস f এ f1 মাইনাস f0, বোঝা যাচ্ছে কিনা? যেহেতু b এবং a এর মান জানি, আমরা b এবং a না লিখে b এবং a এর যে মান ওটা লিখে দিব। তাহলে f প্রাইম c ইকুয়াল লিখবো f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। এটা বুঝছো কিনা আমাকে বলো? জি স্যার, লিখছি স্যার। জি স্যার। বুঝছো কি? জি স্যার। আমাকে তো এই ইকুয়েশনটা কিন্তু আমাদের থিওরামেই বলা আছে f প্রাইম c হবে কি fb মাইনাস fa ডিভাইডেড বাই b মাইনাস, এটা তো আমাদের থিওরামেই বলা আছে। তাহলে আমরা কি করলাম, b এর জায়গায় b এর মানটা 1 রাখলাম, a এর জায়গায় a এর মানটা 0 রাখলাম, বাস এটুকুই, আর কিছু করি নাই। তাহলে f প্রাইম c ইকুয়াল বললাম f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। হ্যাঁ, এখন নিচের লাইনে লেখো f প্রাইম c, এটা তাহলে কত হবে? f প্রাইম c এর মানটা কত? আমরা আগে f প্রাইম x বের করছিলাম, f প্রাইম c টা আমরা বের করতে পারবো। 4c minus 1। হ্যাঁ, তাহলে f প্রাইম c হচ্ছে 3c স্কয়ার মাইনাস 4c মাইনাস 1। যেহেতু x এর জায়গায় c, তাহলে যেখানে যেখানে x ছিল ওখানে ওখানে c বসাবো। আমরা জানি যে আমরা ফাংশনে যে কোনো ভ্যালু বসাতে পারি। তাহলে আমরা নিচে f প্রাইম c এর নিচে লিখলাম 3c স্কয়ার মাইনাস 4c মাইনাস 1, তাই না? ইকুয়াল দিয়ে সামনে ইকুয়াল দিয়ে আমাদের যে উপরেরটা ছিল f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, এটাকে সলিউশন করলে কত আসে? f1 এর মানটা কত আসে আমাদের? স্যার 1 আছে স্যার। আর f0 এর মানটা 1 স্যার। 3 আসে স্যার। 3। তাহলে কি হবে 1 মাইনাস 3 বাই ডিভাইডেড বাই কত হবে 1 মাইনাস 0, তাই না? 1 মাইনাস 0 মানে কি 1, 1 স্যার। জি স্যার। তার মানে কি আসলে 1 মাইনাস 3। তাহলে আমরা লিখলাম যে 3c স্কয়ার মাইনাস 4c মাইনাস 1 ইকুয়াল 1 মাইনাস 3। এটা কি বোঝা গেছে সবার? মানে আমরা সিম্পলি কি করলাম, f প্রাইম c এর জায়গায় লিখলাম 3c স্কয়ার মাইনাস 4c মাইনাস 1, আর ওই পাশেটা সলিউশন করে আমরা লিখলাম 1 মাইনাস 3। সবাই বুঝছো? জি স্যার। এখন এটাকে সলভ করো, সলভ করে দেখো c এর মানটা বের হয়ে যাবে। জি স্যার। তাহলে ইকুয়েশনটা সলভ করো, করে দেখবা c এর মান বের হয়ে যাবে আমাদের। তাহলে আমরা ইকুয়েশন পেলাম কি 3c স্কয়ার মাইনাস 4c মাইনাস 1 ইকুয়াল আসলে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2। এবং আমরা ইকুয়েশনটা সলভ করলাম, ভ্যালুগুলোকে সব আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, ডান দিক ইকুয়াল 0 দিয়ে আমরা সলভ করে দেখলাম যে c এর মানটা কত আসে। এটা পারবা তোমরা করতে, যেহেতু আমরা পলিনোমিয়াল এর আগে ফ্যাক্টরাইজেশন করছি। স্যার দুইটা মান আসে স্যার, একটা হলো c এর মান 1 আসে আর একটা 1/3। 1/3 আছে স্যার। দুইটা মান জি আছে, স্যার। একটা 1 একটা 1/3। এটা কি সবার আসতেছে? একটু জি আমাকে স্যার। দেখাও। জি স্যার। জি স্যার। তাহলে খুবই সিম্পল, আমরা কি করলাম, আমাদের পলিনোমিয়াল ফাংশনটাকে আমরা কি করতেছি এখানে, এটাকে আমরা ওই মিডল টার্ম ব্রেক করো বা যেভাবেই করে আমরা কি করলাম, c এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে c ইকুয়াল 1, একটা হচ্ছে c ইকুয়াল 1/3। এটা সবাই করতে পারছে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো c এর আমার c এর মান একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 1/3। এখন আমাদের ইন্টারভ্যালটা বলা ছিল কি? ইন্টারভ্যাল বলা ছিল 0,1। 0,1। এবং আমাদের কি হইতে হবে, সিটা থাকবে কোথায় বলা ছিল, থার্ড লাইন আমাদের বলা ছিল দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার c ইন দ্য ইন্টারভ্যাল ab, মানে হচ্ছে তাহলে কি 0,1, এবং এটা ওপেন ইন্টারভ্যাল হতে হবে। জি স্যার। তাহলে যদি আমরা c এর মান 1 বলি, তাহলে সেটা কি পসিবল কিনা ওপেন ইন্টারভ্যালে? জি স্যার, পসিবল স্যার। কেন পসিবল? ওপেন ইন্টারভ্যালে তো আমরা বলি কি যে ওপেন ইন্টারভ্যালে আমরা এন্ড পয়েন্টগুলো স্যার ধরবো না। ইনক্লুড না হবে না। আমাদের ওপেন ইন্টারভ্যালে আমরা কি করি, এন্ড পয়েন্টগুলো ধরি না, তাই না? 0 এবং 1 এই দুটোকে ধরতে পারবো ওপেন ইন্টারভ্যালে? মাঝখানটা না ধরতে স্যার, পারবো। তাহলে 1/3 হবে স্যার। c ইকুয়াল 1 এটা আসলে কিন্তু আমাদের ওপেন ইন্টারভ্যালটাকে স্যাটিসফাই করতেছে না। তাহলে সেক্ষেত্রে c ইকুয়াল 1/3 এটা স্যাটিসফাই করে না আমাদের। জি স্যার স্যার। ওপেন ইন্টারভ্যাল কি স্যার থার্ড ব্র্যাকেটটা না? ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা, থার্ড First ব্র্যাকেট হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। থার্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল আর ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট।
তাই না? একটু উপরের দিকে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম দেওয়া আছে, এখানে থার্ড মানে 3 নাম্বার লাইনটা পড়ে দেখো, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার c ইন দ্য ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল কি হবে a, b such that f prime c equal fb minus fa divided by b minus a। এখানে কিন্তু ওপেন ইন্টারভ্যালের কথা বলা আছে। শিওর? জি স্যার। তাহলে আমাদের কোন মানটা আসলে আমাকে এখানে নিতে হবে? 1 নেব নাকি 1/3 নিব? 1/3 নিব। Sir, 1/3 1/3. তাহলে সিন্স 1/3 c equal 1/3 কি হচ্ছে c since c equal 1/3 in open interval 0 and 1, তাহলে ওপেন ইন্টারভ্যাল 0 এবং 1 এর ভিতরে কোন নাম্বারটা পড়ে আমাদের? 1/3 টা পড়ে। 1/3 তাহলে সুতরাং কি লিখবো, মানে হেন্স ল্যাগ্রেঞ্জ থিওরাম ইজ ভেরিফাইড। since c equal to 1/3 in since c equal 1/3 belongs to বা in open interval 0 and 1, open interval 0, 1, so Lagrange theorem is verified. ওকে, তাহলে দুইটা মানের ভিতরে একটাও যদি আমাকে ওই ওপেন ইন্টারভ্যালে না হইতো তাহলে কিন্তু আমরা ভেরিফাই বলতে পারতাম না। বোঝা যাচ্ছে? যেহেতু একটা মানকে আমরা পাচ্ছি এখানে 1/3, এটা আসলে ওপেন ইন্টারভ্যালের ভিতরে এক্সিস্ট করতেছে 1/3, সেক্ষেত্রে আমরা বললাম ভেরিফাইড। কিন্তু এরকম যদি হইতো দুইটা মানই আসে এরকম যে ওপেন ইন্টারভ্যালকে আমাকে এক্সিস্ট করে যাচ্ছে, যেমন এখানে আছে 1 আসছে একটা, এটা যদি 0 আসতো বা আরেকটা আসতো 5, বোঝা যাচ্ছে কিনা? সাপোজ সি এর একটা মান আসছে 1, একটা আসছে 5, তাহলে আমি কিনা বলতাম কি আমাদের এই থিওরামটা ভেরিফাই হয় নাই। তাহলে আমাকে যেহেতু দুইটা মান আসছে, দুইটা মানের ভিতরে একটা মান আমার ওপেন ইন্টারভ্যালের ভিতরে আছে, মানে 1/3 টা আসলে 0 এবং 1 এর ভিতরে আছে, এই কারণে আমরা বললাম দ্যাট ইজ ভেরিফাইড। বোঝা গেছে? Yes, sir. কারো কোনো সমস্যা আছে কিনা? No, sir. No, sir. তাহলে আমরা আজকে দুইটা থিওরাম দেখলাম, একটা ছিল রোজ থিওরাম আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম। দুইটা থিওরাম অলমোস্ট সিমিলার এবং দুইটা থিওরাম আসলে আমাদের ডিফারেন্সিয়েশনের দুইটা কনসেপ্টকে ক্লিয়ার করে। একটা হচ্ছে ওই যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্ট যেটা ছিল, যেটাকে আমরা দেখছিলাম ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন বা ম্যাক্সিমাম এর ক্ষেত্রে ক্রিটিক্যাল ফাংশন, ওখানে আমরা সি এর কথা বলছিলাম, c ইকুয়াল 0, তাই না? ক্রিটিক্যাল ফাংশন মানে হচ্ছে যেখানে c এর মানটা 0, তাই না? অথবা c এর মানটা ডিফাইন করা যায় না। Yes, sir. তাহলে ওইটাই আসলে আমাদের রোজ থিওরামের কথা। আর সেকেন্ড ছিল যেটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম, এখানে আমরা যে ট্যানজেন্ট পয়েন্টের কথা বলছিলাম, যে আমরা আসলে স্লপকে আসলে কি করতে পারি, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতে পারি, যেটা আমরা চেঞ্জ ইন ওয়াই এক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স এক্সিস বা ঢাল বের করতাম যেভাবে রাইজ বাই রান, ওভাবে না করে আমরা কি করতে পারি, ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে এক্স এর মানটা বসাই দিয়ে বের করতে পারি। ওটাই আমাদের আসলে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম। তাহলে দুইটা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম এখানে, একটা ছিল রোজ থিওরামের আন্ডারে, একটা ছিল ল্যাগ্রেঞ্জ থিওরামের আন্ডারে। সবাই কি বোঝা গেছে? বুঝতে পারছো আজকে লেকচার? জি স্যার। Ji, sir. তাহলে আমাদের যদি এরকম কিছু প্রবলেম দেওয়া থাকে এবং দিয়ে বলা হয় যে ভেরিফাই করো এটাকে আসলে ল্যাগ্রেঞ্জ থিওরামকে সাপোর্ট করে কিনা বা রোজ থিওরামকে সাপোর্ট করে কিনা, তাহলে আমরা এই সিমিলার প্রসেস অ্যাপ্লাই করে এটাকে সলভ করব জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Ji, sir. Inshallah, sir. Parbo, sir. আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব।